কেমন আছেন বন্ধুরা? আপনাদের সবাইকে এক্সপ্লোরার তন্ময় চ্যানেলে পুনরায় স্বাগত জানাই। তো আজকে হচ্ছে মে মাসের 9 তারিখ। তো 9 তারিখে আমরা নতুন একটা জার্নি শুরু করতে চলেছি। তো সেই জার্নির সমস্ত রকম বৃত্তান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখাবো যে কিভাবে আমরা নিজেরা একটা প্ল্যান করে একটা দুর্গম অভিযানকে নিজেদের মতন করে সম্পূর্ণ করার চেষ্টা করব। এবং আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা থাকলে অবশ্যই আমরা খুব সহজেই এবং যথেষ্ট সেই মনোবল নিয়েই সেই অভিযানটাকে সম্পূর্ণ করতে পারব। তাই সঙ্গে রাখুন এবং পাশে রাখুন এক্সপ্লোরার তন্ময় চ্যানেলে। স্টে টিউনড। সমুদ্র হিমাচল থেকে সুদূর সমতল ভূমির বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মনোরম পরিবেশের সৃষ্টি ঘটেছে সেই সমস্ত জায়গাটিকেই বাঙালি তথা সারা ভারতের মানুষ এক্সপ্লোর করতে চায়, ঠিক আছে, ঘুরে বেড়াতে দেখতে চায়। তো সেক্ষেত্রে মানুষের টেস্ট অনুযায়ী হতে পারে কোনোটা পাহাড়, কোনোটা সমুদ্র, আবার কোনোটা জঙ্গল। তাই মানুষের টেস্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এবার সেই তাদের টেস্ট অনুযায়ী তারা বিভিন্ন ডেস্টিনেশন ঠিক করে তারা সেখানে ঘুরতে যান। তাই আমাদের স্বপ্ন এবারে ট্রেকিংয়ে যাওয়ার, তাই চললাম হাওড়া স্টেশনে। এইবারে আমাদের সহযোগী, যাকে প্রথমে ইন্ট্রোডিউস না করালে নয়, মান্ডি। আরে হাই তো কর, বন্ধ কর। অমিত, দীপ, আর হচ্ছে আমি। তো প্রকৃতিকে ভালোবেসে কেউ যান পাহাড়ে, কেউ বা জঙ্গলে। তো সেই ভালোবেসে কেউ হন ট্যুরিস্ট, কেউ বা ট্রাভেলার। তো ট্যুরিস্ট বা ট্রাভেলারের মধ্যে আমাদের ট্রাভেলার হতেই বেশি পছন্দের লাগে বা বেশি ভালো লাগে। তো সেই গল্প নিয়ে আজকের এই যাত্রা শুরু হচ্ছে হাওড়া স্টেশন। তাই ট্রাভেলার হয়ে আজ এই গল্পটার সূচনা হচ্ছে হাওড়া স্টেশন থেকে। তো আমরা আমি আর আমার 3 জন বন্ধুকে নিয়ে, মোট 4 জন, আমরা রওনা দিচ্ছি একটা অভিযানের পথে। সেই অভিযানটা আমরা চেষ্টা করবো যতটা নিজেদের মতন করে ভালোবেসে প্রকৃতির প্রতিকূলতাকে জয় করে আমরা যাতে সেটাকে লক্ষ্যে অবিচল থেকে সেটাকে জয় করতে পারি এবং বিজয়ের পতাকা ওড়াতে পারি। তো সেই লক্ষ্য নিয়ে আজকের এই যাত্রাটা শুরু করছি। তো প্রচুর পরিমাণে এক্সাইটমেন্ট হচ্ছে। এখনও অবধি ট্রেন আমাদের হাওড়া স্টেশনে এসে পৌঁছায়নি। তো 3:55 হচ্ছে সেই ট্রেনের সময়, হাওড়া থেকে ছাড়বে। ট্রেন নাম্বার 13021 হাওড়া রক্সাল মিথিলা এক্সপ্রেসে করে আমাদের এই জার্নিটা শুরু হবে, যেখানে ট্রেন ছাড়বে 3:55-তে হাওড়া স্টেশন থেকে। পরবর্তী দিন পৌঁছাবে রক্সালে। তো রক্সাল পৌঁছাতে সময় নেবে আগামী দিন অর্থাৎ পরবর্তী দিন 10ই মে সকাল 9:15, প্রায় 12 ঘন্টা 12 মিনিট 57 সেকেন্ড সময় লাগাবে এই মিথিলা এক্সপ্রেস হাওড়া থেকে রক্সাল পৌঁছাতে। আর যাত্রাপথে আমরা মোটামুটি 693 কিলোমিটার অতিক্রম করব। তাহলে আসুন আমাদের সাথে করুন এই অভিযানের একটা যাত্রা, যে যাত্রায় আপনারা দেখবেন যে কীভাবে আমরা প্রকৃতির সাথে নিজেকে মিশে গিয়ে সেই প্রকৃতির উপাস্য করে আসি। সেই প্রকৃতির উপাস্য হতে বা প্রকৃতির যজ্ঞে আহুতি দিতে, আমরা সেই পৌরোহিত্যের কাজ করতে আমরা চলেছি ভারত ছেড়ে অন্য একটি দেশে সেই প্রকৃতিকে উপাস্য রেখে এবং তার পৌরোহিত্য করতে আমরা যাচ্ছি একজন সাধারণ ট্রাভেলার হয়ে সেই গন্তব্যে পৌঁছতে। সেখানে আছে নানা রকম প্রকৃতির প্রতিকূলতা, নানা রকম চ্যালেঞ্জিং। এই যে মোটামুটি B4 কামরা, এখানে আমাদের চার্ট রেডি হয়ে গেছে। যে টি বেঞ্চ রক্সাল 58 নাম্বার রক্সাল মিথিলা এক্সপ্রেসের জেনারেল কামরার ভিড় মোটামুটি মহাকুম্ভের সময় এরকম একটা আমরা ভিড় দেখেছিলাম যখন হাওড়া থেকে আমরা গিয়েছিলাম। তো এখনও দেখছি মোটামুটি এই ভিড়ের কোনো পরিবর্তন হয়নি, ছবিটা একই, সেটা মহাকুম্ভই হোক বা অন্য রকমের কোনো রকম সফর হোক। চলে এসেছে আমাদের কামরা B4। এই জায়গাটা করে আমরা সবাই আছি। জীবনের রাস্তায় সোজা পথে চলে হয়েছি আমি বেসামাল। জীবনের রাস্তায় সোজা পথে চলে হয়েছি আমি বেসামাল। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় চলে জীবনকে শোধরাতে এবারে চলেছি নেপাল। তো সুতরাং এটা হচ্ছে আমার প্রথম এবং ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ যেখানে আমরা যাচ্ছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য
আমাদের অভিযান ও ওয়েলকাম টু অন্নপূর্ণা বেস ক্যাম্প 2025। যথারীতি সময়ে ট্রেন রওনা দিল হাওড়া স্টেশন থেকে, আর ঘটল এই যাত্রার বাস্তবায়ন। কিন্তু এই গল্পের সূচনাটা হয়েছিল আজ থেকে প্রায় 2 মাস আগে। এরকমই একটা কোনো এক রেল স্টেশনে বসে তার সন্ধ্যাকালীন সময় একবার ফিরে দেখা যাক সেই মুহূর্তটা। সেখানে চলেছিল যাত্রার রূপরেখা তৈরি করার পরিকল্পনার কাজ। তার সাথেই আমরা ঘটিয়েছিলাম একটা বাজেট ট্রিপ ট্রেকিং পরিকল্পনা করার নিরন্তর প্রচেষ্টা। শুধু বেস ক্যাম্পটা করলাম, কমপ্লিট হলো, চলে এলাম। তখন ঠিক আছে, আমার মনে হয় না আমাকে জিজ্ঞাসা করছে এই বাজেট নিয়ে ফেঁসে যাব না তো, তাই তো 2,000 টাকা বাজেট নিয়েছে তো অরুণদা তো জানে রে বাবা। না না আসবো না, সেটা আমি আগেও দেখেছি, অসুবিধা নেই। সেটা সময়টা একটা ফ্যাক্টর হচ্ছে। যদি 18 দিন 18 দিনটা এবার 18 দিনটা আমাকে কথা ভাই 18 দিন আমি পারবো না। না না 18 দিন আমি সেটাই বলছি। আচ্ছা যদি ধর একটা প্রস্তাব দিয়ে এরকম হয় দাদা একটু চলে আসবে। অবশেষে এই ট্রেকিংয়ের খসড়া সম্পূর্ণতা পেয়েছিল কোনো এক সকালে গঙ্গা নদীর তীরে। পুরানো কথা আলোচনা করতে করতে ট্রেন বালি স্টেশন থেকে ধরল মেল লাইন। এই মেল লাইন হয়েই ট্রেন পৌঁছবে বর্ধমান স্টেশনে। যেহেতু আমাদের ভারতীয় সেনারা সিভিল অপারেশন করে আরো একটু প্রত্যাঘাত করে দিয়েছিল, তো সেই সমস্ত কিছু আলোচনা করতে করতে আমরা চলেছি আমাদের গন্তব্যের পথে। তো এই যাত্রাপথে প্রথম হল্ট হচ্ছে শ্রীরামপুর, তারপরে শেওড়াফুলি, তারপর ব্যান্ডেল। তখন আপাতত আমাদের দেশ নিয়ে, দেশের সেনা নিয়ে, দেশের প্রতিরক্ষা নিয়ে আলোচনা চলতে থাকুক, আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের পথে। ঘড়িতে সময় এখন 4:50। ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ব্যান্ডেল জাংশন। ঘড়িতে সময় এখন সন্ধ্যা 6:08। এই মুহূর্তে ট্রেন পৌঁছচ্ছে বর্ধমান জংশনে, যেটা হয়তো কড লাইনে আমরা লোকাল ট্রেনে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিটে চলে যাই। সেক্ষেত্রে একটা রক্সওয়েলের মতন, মানে মিথিলা এক্সপ্রেসের মতন একটা ট্রেন, যেটা হাওড়া থেকে 3:50 ছেড়ে সন্ধ্যা 6:10 পৌঁছাচ্ছে বর্ধমান স্টেশনে। মানে মোটামুটি অভিনব ব্যাপার আর কি, মানে ঘুরিয়ে নাক দেখানো সেই ব্যাপারটা আর কি। মানে এখান থেকে এইটুকুনি আসতে এতটা যে সময় লাগছে, মানে বিরক্ত লাগছে। মানে হয়তো আর নেপালে যাওয়ার সেভাবে আর হয়তো কোনো অপশান নেই, তার জন্য এটাকে চুজ করা হয়েছে। মানে এক্সপ্রেস ট্রেন কম, প্যাসেঞ্জার ট্রেন বেশি, এটাই বলি। 105 কিলোমিটার ট্রাভেল করে এসে ট্রেন এখন চলে এসেছে বর্ধমান জাংশনে। আর এর পরবর্তী স্টপেজ হচ্ছে পানাগড়। আরও মোটামুটি দিতে হবে। ক্যামেরা কোয়ালিটিটাও একটু গন্ডগোল করছে। ব্যাটারি না, তার জন্য না। এখন 7:53। মান্ডি এই মুহূর্তে এসি রাহা ছেড়ে প্রকৃতির হাওয়া খেতে এসেছে। ট্রেনের সফর আমাদের ভালোই কাটছে। তো সবসময় এসিতে থাকতে ভালো লাগছে না, তাই আমরা বাইরেতেও চলে এসেছি। তো মানে ট্রেনের মধ্যে আরও কয়েকজনের সাথে আলাপ পরিচয় হয়ে গেল, যারা এই দিকে যাচ্ছে কোনো এজেন্সির মাধ্যমে, বা আরও অনেক লোকের সাথে পরিচয় হলো। তো বেশ একটা ফ্যামিলি টাইপ ব্যাপার হয়ে গেল। মানে কী বলবো, যেখানেই যাই আমরা আরও ওপেন মাইন্ডেড হয়ে যাই। তো সেক্ষেত্রে টোটালটাই কোনো অসুবিধা হয় না, সে যেই হোক না, যে বাঙালি হোক বা নন বেঙ্গলি হোক, আমাদের লোকের কোনো কিছু যায় আসে না, সবাই আমাদের কাছে দূর। তো আমরা সেই হিসেবেই জার্নিটাকে ফিট করি, যাতে পুরো অ্যাটমসফিয়ারটাকে আমরা নিজেদের অনুকূলে করে এনে সবার সাথে মিশে করি, একসাথে যেতে। আফটার অল আমরা একই ট্রেনে যাচ্ছি, সবাইকার গন্তব্য একই। এখন 8:03। ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো আসানসোল জাংশন। ট্রেনটি 211 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে চলে এসেছে। পরের স্টপেজ হচ্ছে সীতারামপুর। তোর একটা ভালো বউ, এত সুন্দর বিছানা পাচ্ছিস। হ্যাঁ না, সুন্দর। তো ভালো বউ পেতে চাইলে আমার বিছানাটা একটু পেতে দে। আশীর্বাদ লাগবে, গরিব লোকের দুয়া লাগবে, দুটোই থাকবে। হ্যাঁ আচ্ছা, এরকম ভাবে নতুন কোনো একটা জব দেবে না, যে ইস্টার্ন রেলওয়ে থেকে, যে সবাইকে চাদর পেতে দিতে হবে।
বেশি নয়, 10,000 করে মাইনে দিলেই হবে। বাড়ি থেকে আনা মায়ের হাতের বানানো পরোটা আর আলুর দম দিয়েই রাতের ডিনারটা সেরে ফেলেই করে নিয়েছিলাম শোয়ার তোড়জোড়। আর কালকেই যেহেতু আমাদের লম্বা সফর রয়েছে, সেই জন্য আর দেরি করলাম না। তাই সকলকেই জানাচ্ছি গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে 10ই মে সকালবেলা। গুড মর্নিং সবাইকে, জানাই সুপ্রভাত। ঘড়িতে সময় এখন 5:07 আর আজকের তারিখ হচ্ছে 10ই মে। এই মুহূর্তে আমরা চলেছি আমাদের গন্তব্যের পথে। মোটামুটি সকাল হতে না হতেই ট্রেনের সমস্ত যাত্রীরা উঠে পড়েছেন, কেননা আমাদের সকালবেলা 9টার আগেই ট্রেন পৌঁছে যাবে রক্সল জংশনে। তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া থেকে শুরু করে সকালে ব্রেকফাস্ট, চা খাওয়া, এই সমস্ত প্রিপারেশানই চলছিল ওই অল্প সময়ের মধ্যে। তারই মাঝে উদীয়মান সূর্যকে দেখতে বারবার চলে এসেছিলাম ট্রেনের দরজার ধারে। এই দৃশ্যটা আমার খুব প্রিয়। আর আপনাদেরও কি এরকম দৃশ্য দেখতে ভালো লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। 293 কিলোমিটার যাত্রাপথের মধ্যে ট্রেন 561 কিলোমিটার তার যাত্রাপথ সম্পূর্ণ করে ফেলেছে। আর এই মুহূর্তে মুজাফর জাংশন থেকে চলেছে মদিপুর স্টেশনের দিকে। ঘড়িতে সময় এখন 8:58। নির্ধারিত সময়ের প্রায় 17 মিনিট আগেই ট্রেন পৌঁছালো রাকশালে। এটাই আমাদের যাত্রাপথের অন্তিম স্টেশন। মুহূর্তে আছি রাকশাল জংশনে। এই রাকশাল থেকে আমরা এবার যাব বীরগঞ্জ। তো বীরগঞ্জ যাওয়ার জন্য অন্য কোনো গাড়ি যায় না, এখানে টাঙা গাড়ি যেতে হয়। তো টাঙা গাড়িতে কেউ 50 টাকা নেয়, তবে কেউ 60 টাকা নেয়। তবে এখন মোটামুটি দাম এখন বেড়ে গেছে, তো সেই হিসাবে 60 টাকা করে আমরা 4 জন যাচ্ছি শেয়ার গাড়িতে। মোটামুটি 6 জনকার বসার জায়গা, ঠিক আছে। সেই 4 জন আমরা যাচ্ছি টাঙা গাড়ি করে বীরগঞ্জের দিকে। তো রাস্তাতেই বর্ডার পড়বে, সেই বর্ডারেই আমরা কারেন্সি এক্সচেঞ্জ করে নেবো। আর কারেন্সি এক্সচেঞ্জ করে আমরা চলে যাব একদম পোখরা বাস স্ট্যান্ডে। এই হচ্ছে আমাদের টাঙা গাড়ি, আর এই টাঙা গাড়ি করেই আমরা যাব এখন বীরগঞ্জ। তো প্রথম এই গাড়িতে জার্নি হবে। এর আগে আমরা কখনো করিনি, এটাকেই টাঙা গাড়ি বলে। রক্সাল চৌরাহি থেকে আমরা যাব বাঁ দিকে। তো এই মুহূর্তে আমরা ভারত নেপাল সীমান্ত থেকে চেকিং করিয়ে চলেছি নেপালের প্রবেশদ্বারে। এই সামনের গেটটা, বড় গেটটা হচ্ছে নেপালের। আর তার আগেই আমরা বর্ডার থেকে করে নিলাম মানি এক্সচেঞ্জ, যেখানে 1.6 হিসেবে আমরা টাকা পেলাম। যেমন 10,000 টাকা এক্সচেঞ্জ করলে আপনারা পাবেন 16,000 টাকা। তবে নেওয়ার সময় টাকা পয়সা অবশ্যই গুনে নেবেন এবং সাবধানতা অবলম্বন করবেন। এই মুহূর্তে আমরা প্রবেশ করতে চলেছি ভারত ছেড়ে নেপালে। আর এই হচ্ছে নেপালের প্রবেশদ্বার। আমরা ঢুকলাম বীরগঞ্জ কাস্টম অফিসে। আর এখানে আমাদের আইডি চেকিং করিয়ে তবে আমরা সামনের দিকে এগোতে পারবো। এটা হচ্ছে নেপালি কারেন্সি NPR। তো যেটা আমরা ইন্ডিয়ার 10,000 টাকা দিয়েছিলাম, ওরা তার এগেনস্টে আমাদের 16,000 টাকা দিয়েছিল কেটে কুটে। হয়তো আপনাদেরকে 16,000 টাকা দেওয়ার পর বলবে যে আরও 2 টাকা বাটা লাগবে এরকম। Say something.
আমরা এখন পোখরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি। রক্সল স্টেশন থেকে টাকা এই মাত্র রক্সল চড়াই ক্রস করলাম। তো দেখা যাক রক্সালে যাওয়া বাস স্ট্যান্ডে পৌঁছে হয়তো আমরা ব্রেকফাস্ট হিসেবে ব্রেকফাস্ট আমাদের করে নিতে হবে, কেননা ট্রেনেতে আমরা সেভাবে সুযোগ বা স্কোপ কোনোটাই আমরা পাইনি। এগুলো হচ্ছে নেপালি সিম NCL, নেপালি 100 টাকা এখান থেকে পেয়ে যাবেন। তো অবশ্যই এখান থেকে আপনারা নেপালে ঢোকার আগে এই বর্ডার থেকে আপনার ফোনের নাম্বার অবশ্যই চেঞ্জ করে নেবেন কানেকশান। অমরসন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। পাবলিক বাসে না গিয়ে ঠিক করলাম প্রাইভেট কারে করেই আমরা বাকি জার্নিতে যাব। এই গাড়িটা করেই আমরা যাব। তো সাধারণত নেপালি টাকায় বাস ভাড়া হচ্ছে 900 থেকে 1000 টাকা, যেটা 6 থেকে 7 ঘন্টার জার্নি করে আমাদের পৌঁছে দেবে পোখরাতে। কিন্তু আমরা এখান থেকেই শেয়ারের সুমো গোল্ড পেয়ে গেছি, যেটা আমাদের থেকে নেপালি টাকায় 900 টাকা করে নিয়েছে শেয়ারে। তো সেই শেয়ার গাড়িতে করে আমরা যাব এখান থেকে সোজাসুজি পোখরা, এবং মাঝে স্টপেজ থাকবে খাওয়া দাওয়ার জন্য এবং কোনো স্পটে ছবি তোলার জন্য। তো এই গাড়িটা করেই আমরা 900 টাকা পার হেডে 4-9 3600 টাকা নেপালি টাকা দিয়ে আমরা এখান থেকে বীরগঞ্জ থেকে যাব পোখরা। আর এই হচ্ছে আমার পেছনের ট্যুর অ্যান্ড ট্রাভেলস, অমরসন ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যেখান থেকে আমরা এই শেয়ার গাড়িটা বুক করেছি। আর আরও একটি কথা আপনাদের বলে রাখি, আপনারা যখন কারেন্সি এক্সচেঞ্জ করবেন তো তখন দেখবেন ওদের কমিশন কেটে কিন্তু ওরা নেপালের 100 টাকার মানে আমাদের ইন্ডিয়ানে 100 টাকার বিনিময়ে 160 টাকা প্রোভাইড করে। কিন্তু ওই 160 টাকার এগেনস্টে টাকা দেওয়ার পর ওরা আপনার থেকে হয়তো 2% বা 1% কমিশন চাইবে। আপনারা কিন্তু সেটা একদমই অ্যাকসেপ্টেবল করবেন না, কেননা ওরা চাইবে যে আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে আমরা কি পাচ্ছি। সুতরাং ওই কথায় যাবেন না। আপনারা সোজাসুজি বলবেন যে আমরা 10,000 ভাঙাচ্ছি, আপনি যাই টাকা এক্সচেঞ্জ করুন না কেন তার সাথে 1.6 করে আপনারা মাল্টিপ্লাই করে যে অ্যামাউন্ট বা যে ফিগারটা আসবে আপনারা সেই টাকাটাই। হর মহাদেব, আজকে বল রে ঘড়িতে সময় এখন 11টা বেজে 6 মিনিট। আমরা রওনা দিলাম বীরগঞ্জ থেকে পোখরার উদ্দেশ্যে। বীরগঞ্জ থেকে পোখরার দূরত্ব 280 কিলোমিটার। আর আমাদের এই যাত্রাপথে যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা মতন। আর এছাড়া প্রাইভেট গাড়ি ছাড়াও আছে বাস সার্ভিস, আপনারা চাইলে সেই বাস সার্ভিসও নিতে পারেন। তাহলে আপনাদের পোখরা বাস স্ট্যান্ডে যেতে হবে, যেখান থেকে আপনারা পোখরা যাওয়ার জন্য ডাইরেক্ট বাস সার্ভিস পেয়ে যাবেন। সেখানে বাসের ভাড়াও নেপালি টাকায় 1000 টাকা, এবং প্রাইভেট গাড়ি যদি করেন সেক্ষেত্রে টাকাটা একটু বেশি, তবে আমরা কম টাকায় পেয়ে গেছি একটু বার্গেনিং করে। সুতরাং চিন্তাটা করবেন, বার্গেনিং আপনি যতটা ভালো করতে পারবেন তার উপর ডিপেন্ড করবে আপনার যাত্রাটা কেমন হতে চলেছে, তাই তো? সবাইকে বাধ্যতামূলক ইয়ে দিয়ে দিচ্ছে, পাসপোর্ট দিয়ে দিচ্ছে। ঘড়িতে সময় এখন 2:52, আর কলকাতাতে সময় 2:37। তো পোখরা যাওয়ার পথে আমরা প্রায় 100 কিলোমিটারের বেশি রাস্তা অতিক্রম করে চলে এসেছি। আর এখনও প্রায় 100 থেকে 150 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। আর এদিকে টেম্পারেচার মোটামুটি আমাদের কলকাতারই মতো, মোটামুটি কারের সামনের সিটে বসে মোটামুটি প্রায় হাত পা সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে। মানে কী বলবো, টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাস, সেই রকম একটা ব্যাপার। তো ঠান্ডার খোঁজে কলকাতা ছেড়ে এসে এখানে এসেছি ঠান্ডার জন্য। তো মানে বিভৎস টেম্পারেচার, পাহাড়ি এলাকায় যেহেতু তাপের রিফ্লেকশানটা খুব বেশি হয়, তো সেই জন্য মোটামুটি এখানে প্রচুর গরম অনুভূত হচ্ছে। এখনও পর্যন্ত ঠান্ডার বিন্দুমাত্র লেশ আবহাওয়া পাইনি। মানে সামনের সিটে বসে আছি, জাস্ট হাত পা মুখ গরমে পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। একই গরম, মানে কলকাতাতেও যা গরম ফিল হচ্ছিল আজকাল ধরে, আর এখন এখানে বসে নেপালে বসেও তাই হচ্ছে। এই সিনারিগুলো দেখছিস না,
মোটামুটি আমরা রাস্তাঘাট যা পাচ্ছি এখনও পর্যন্ত বেশ ভালোই সাফসুতরা পরিষ্কার, কোথাও কোনো নোংরা বা অন্য কোনো কিছু দেখা যায়নি। আর সেরকমভাবে জ্যামও পাওয়া যায়নি, যেহেতু আমরা কাঠমান্ডু নয় পোখরা সাইডে আসছি। তো নানা রকম ভিডিওতে দেখে থাকবেন যে কাঠমান্ডু সাইডে গেলে অনেকে গাড়ির জ্যাম পায়, তবে আমরা এখন অবধি কোনো জ্যামে পাইনি। আর রাস্তাঘাট যথেষ্ট পরিষ্কার এবং স্মুথ। গাড়ির মধ্যে টুপি পরে বসে আছি, বুঝতে পারছেন, গাড়িতে বসে আছি এখনও পর্যন্ত। রোদ্দুর প্রচুর পরিমাণে আছে, মাঝে মধ্যে কিছু কিছু পাহাড়ের ছায়াতে ঢাকছে, আবার সেই রোদ্দুর বেরিয়ে আসছে। তো এখন আর বুঝতে একমাত্র ইচ্ছা করছে না, মনে হচ্ছে কখন পোখরা গিয়ে পৌঁছাবো। তাই এতটাই গরম যে মাঝে আর কোনো ইচ্ছা করেনি মাঝখানে কোথাও নেমে কোনো হোটেলে গিয়ে লাঞ্চ করার মতো। আর কখন মনে হচ্ছে একটু ফ্রি হবো, ফ্রি হয়ে একটু স্নান করে রেস্ট নেবো। একভাবে ট্রেন থেকে নেমেই গাড়ি করে একটা লম্বা 280 কিলোমিটারের পাহাড়ি রাস্তায় জার্নি, তার সাথে প্রখর রোদ্দুর, সবটা মিশিয়ে মানে আরও মানে জাম্প টাইপের লাগছে, ভালো লাগছে না এই জার্নিটা। পোখরা এখান থেকে এখনও 90 কিলোমিটার দূর। ঘড়িতে সময় এখন 3:55 নেপালি সময় অনুযায়ী। তো তারই মাঝখানে একটা হোটেলে বসে আছি, চলছে চায়ের চুস্কি, খাবার দাবার সেরকম কিছু খাওয়া হয়নি সকাল থেকে। আর যেহেতু লং টার্মে একটা জার্নি হচ্ছে পাহাড়ে, সেই জন্য কেউ কিছুই খায়নি, সবাই ভাবুক হয়ে আছে। সবাই একটাই চিন্তা, কখন পোখরা গিয়ে পৌঁছবে। মান্ডি এখানে ডিস্টেন্স দেখছে যে কতটা, না ইন্ডিয়ান অয়েলে কাজকর্ম করছে কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, মান্ডি এখানে ডিস্টেন্স দেখছে। সরি আমার ভুল হয়ে গেছে। ও আর অমিত এখানে অটোমোবাইলে চিন্তা ভাবনা করছে কোন গাড়িটার ব্রেক ফেল হয়ে গিয়েছিল, তার কোনটা লাগাতে হবে। আর এই এখন চিন্তা করছে বাড়ি গিয়ে ওয়ার্ক ফ্রম হোম করবে না ওয়ার্ক ফ্রম অফিস করবে। সাইবার সিকিউরিটি সমস্ত জিনিস নিয়ে বাড়ি নিয়ে চলে এসেছে। ও চাটা ভালোই করেছে কি, আদা দিয়ে করা দুধ চা, বেশ ভালোই লাগলো। একটা এনার্জি গেইন করলাম মনে হচ্ছে। মোমোর ফ্লেভার একদম ভালো না, ওয়েস্ট অফ মানি। এখানে মোটামুটি চা নিল, দুধ চা নিল 30 টাকা করে কাপ। আর জলের বোতল অ্যাকোয়া বা অমৃত যেটা আমাদের ওখানে পাওয়া যায় সেটাও 30 টাকা করে, নেপালি টাকায় 30 টাকা। আর এক প্লেট মোমো থাকবে 10 পিস, তার নাম নিল 150 টাকা। টোটাল আমাদের এখানে বিল হলো নারায়ণীতে 390 টাকা। পাহাড়ে যাচ্ছি, সেখানে হিন্দি গান না হলে কি ভালো লাগে, তাই সেই জন্য আমরা বাকি যাত্রা পথটা কেকের গানেই তাল মেলাতে মেলাতেই চললাম। मैंने हर लम्हा जिसे चाहा, जिसे पूजा, उसी ने यारो मेरा दिल तोड़ा तोड़ा, लम्हा तन्हा छोड़ा। सच कह रहा है दीवाना, दिल हिला किसी से लगाना, छुड़े हैं यार के वादे सारे, रौनक प्यार की कसमें, मैंने हर लम्हा जिसे चाहा, जिसे पूजा, उसी ने यारो मेरा दिल तोड़ा तोड़ा, तन्हा तन्हा छोड़ा। এটা শুরু, কারণ রৌনকের নামটা মনে চলে এলো। প্রথম দৃষ্টিত সম্ভাব্য আইস পিক এই মুহূর্তে খুবই প্লিজেন্ট হয়ে গেছে, একদম মৃদুমন্দ ওয়েদার হয়ে গেছে, তার সাথে ভোজপুরি গান কেকে গান চলছে, ব্যাপারটা একদম জমজমাট হয়েছে। যতটা এনার্জি লেস লাগছিল এখন ততটাই এনার্জেটিক ফিল হচ্ছে।
ঠিক আছে, আমাদের কলকাতার সময় হচ্ছে 6:35 আর নেপালের সময় 6:50। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পোখরাতে। আর জাস্ট পোখরা আমরা ঢুকে গেছি। আর জাস্ট কয়েক কিলোমিটার গেলেই আমরা চলে যাবো পোখরা লেক সাইডে। তো এর আগের ভিডিওতেই দেখাচ্ছিলাম যে আমরা পোখরা ঢুকে গেছি বলেই অন্নপূর্ণার ওই আইস পিকগুলো দেখতে পাচ্ছি। ঘড়িতে সময় এখন 7:05। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পোখরার যে মেন বাস মার্কেট, সেই মার্কেটে। তো আমরা ঠিক করেছি লেক সাইডে যাব। রুম নেওয়ার জন্য আমরা চললাম লেক সাইডের দিকে, যে হোটেলগুলো আছে সেই দিকে, কারণ সেখান থেকে পোখরা ইমিগ্রেশন অফিসটা আরও কাছে হবে। তো আমাদের পোখরাতে যে ড্রাইভার বাবু এনেছেন, তো ইনি হচ্ছেন সেই ড্রাইভার বাবু। এই সুমো গোল্ডা করে আমাদের 4 জনকে নিয়ে এসেছেন পোখরা থেকে। সকাল 10টা থেকে গাড়ি ছেড়ে মোটামুটি সন্ধ্যা 7টার মধ্যে পৌঁছে দিয়েছেন। ভাই आपका नाम बताना। राजू। तो और आपका नंबर बताना। 9702478617। আচ্ছা, রাজু ভাই তার নাম্বার বলে দিয়েছে এবং এর ডিসক্রিপশানে আপনারা সেই নাম্বার দেখতে পাবেন। আর যদি কেউ নেপালে আসার প্ল্যান করেন, রাজু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, খুব ভালো মনের মানুষ। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের নেপালে হোটেলের ভিউ। এটা হচ্ছে এন্ট্রান্স, পরের দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের এখানে হোটেল। এই যে আমরা 4 জনে 4 রত্ন আছি। আমাদের 4 জনকার ডবল বেডের রুম। আর তার সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম আছে, কোমোড সিস্টেম আছে, শাওয়ার, জল, শ্যাম্পু, সাবান সবই দেওয়া যায় না, বেসিন। মোটামুটি ভালো। আর এই হচ্ছে রুম। 4 জনকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং যথেষ্ট ভালোভাবে হয়ে যাবে। আর এই হচ্ছে ব্যালকনি। আলাদা যান। আচ্ছা, এই হচ্ছে ব্যালকনি। ওইদিকে আছে অন্নপূর্ণার রেঞ্জ। আর এই সাইডে হচ্ছে পোখরা লেক। তো এই হচ্ছে পোখরা সিটি। ওই উপরে পাহাড়িতে আলো চকমক চকমক করছে। নেপালের পোখরা লেক সাইডে হোটেলের ভিউ। তো মোটামুটি যারা লেক সাইড এরিয়াতে এসে যখন ট্যুরিস্ট হিসেবেই আসুন বা ট্রাভেলার হিসেবেই আসুন, দেখবেন যে রুমের দাম সবসময় 2000 টাকা। আর সবসময় চেষ্টা করবেন নেপালি কারেন্সিতে রুম নেওয়ার জন্য। হয়তো অনেক সময় আপনাকে কারেন্সি বললো, কিন্তু কী কারেন্সি বলবে না, কিন্তু হয়তো রুম নেওয়ার সময় দেখতে পাবেন যে আপনাকে বলছে আপনি তো ইন্ডিয়ান কারেন্সিতে বলেছি, তাহলে আপনাকে সেটা যেটা যদি 2000 বলে, সেই 2000-এর সাথে 1.6 গুণ করে আপনাকে সেই কারেন্সিটা দিতে হবে। তো আমরা নেপালেরই অন্য একটা জায়গায় এলাম আবার, মানে পোখরা সাইডের আরেকটা সাইডে। প্রথমে যেখানে গিয়েছিলাম সেখানে ইন্ডিয়ান কারেন্সিতে রুম দেখাচ্ছিল, তাই জন্য সেখানে নিয়ে নিই। তারপরে এখানে এসে বললাম যে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে রুম চাই না, আমাদেরকে নেপালি কারেন্সিতে বলুন। তো ওনারা 2000 টাকা বলেছিলেন। তো লাস্ট আমরা 1600 টাকায় ফাইনাল করেছি, কেননা লেক সাইডে আর যেহেতু ডাবল বেডের রুম, তো সুতরাং 2500 টাকা নিচে পাওয়াই যায় না। সেক্ষেত্রে ওনারা অ্যাজ এ ট্রাভেলার হিসেবে আমাদেরকে কনসিডার করেছেন। এবং হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে কনসিডার করবে, আপনারা কতটা ভালো তাদেরকে অ্যাপ্রোচ করতে পারছেন তার উপর ডিপেন্ড করছে। এইটা করতে পারলে মোটামুটি আপনারা একটু আপনাদের বাজেটটাকে কমাতে পারবেন। সাধারণত দেখবেন বাজেট সম্পূর্ণ নির্ধারিত হয় আপনার হোটেল আর গাড়ির যাতায়াতের উপর। সেইটা যদি একটু কম, কারণ খাওয়ার যা দাম তা তো আপনি যে হোটেলেই খান বা রাস্তাতেই খান একই নেবে, সেখানে তো আপনি দাম কমাতে পারবেন না। সুতরাং আপনার হাতে আছে গাড়ি আর হোটেল, এই দুটোকে যদি আপনি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে আপনার বাজেটটা অনেকাংশে কমে যাবে। তো এই হচ্ছে আপনাকে দেখিয়ে দিলাম আমাদের হোটেলটা আর হোটেলের রুম, আর হোটেলের ভিউটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে পোখরা লেক সাইড, এদিকেই সামনে পোখরা লেক। আর এই হচ্ছে এখানে পরপর যা আছে সব হোটেল দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের হোটেল কর্ডিয়াল, পোখরা সিক হেলেনচক লেক সাইড। এই হচ্ছে নাম্বার, আমি জুম করছি, আপনারা চাইলে ফিউচার রেফারেন্সের জন্য রাখতে পারেন। আর পারলে এখানটা যখন ভিডিওতে দেখবেন পজ করে নিয়ে রেখেও নাম্বারটা নোট করে দিতে পারেন। তবুও আমি ভিডিওতে ডেসক্রিপশানে এই নাম্বারটা দিয়ে রাখবো। চলুন ভেতরে নিয়ে যাই। হোটেল কর্ডিয়াল।
বেশ সুন্দর, একদম চকচকে ঝকঝকে তকতকে পরিষ্কার। ওই রুমটা আমাদের নেওয়া হয়েছে যেটা খোলা আছে। এখান থেকে গিয়ে এই ডাঁয়ের তরফ আসছে এই যে ব্যালকনি, তখন আপনাদেরকে দেখাচ্ছিলাম এখান থেকে। আমাদের চা মোটামুটি রেডি, তো সঙ্গে নিউট্রি চয়েস বিস্কুট আর এই হচ্ছে চা। অবশ্যই আমি বানিয়েছি, জানি না কেমন খেতে হবে, তবে একটু আধটু বানানোর অভ্যাস আছে। এইখানে বানানো হয়েছে আমাদের চা, সমস্ত কিছু মেনটেন করে, ঠিক আছে। আর এইখানে বানানো হয়েছে আমাদের চা, যাতে সমস্ত কিছু টিপটপ থাকে, কোনো অসুবিধা না হয়। খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। কড়া চা, যেটা একদম দরকার ছিল এই টাইমে, এনার্জি গেইন করার জন্য আর টায়ার্ডনেসকে ছাড়ানোর জন্য। এসে তন্ময় রেডি গরম গরম ম্যাগি। তো আমরা এটা পোকরা এসে ট্রাই করেছি, আপনারা কিন্তু করবেন না, যথাযথ সাহস নিয়ে করেছি, ঠিক আছে। অবশ্যই এটা ইনফ্লেমেবল গ্যাস নয়, এলপিজি নয়, বিউটেন গ্যাস দিয়ে বানানো, যেটা ক্যাম্পিং স্টোভ হিসেবে পরিচিতি পেয়েছে, সেখান দিয়ে বানানো। বলবেন যে কেমন হয়েছে ম্যাগিটা, আই থিঙ্ক ভালো হবে। মুহূর্তে চলছে আমাদের খাওয়া। ম্যাগি ভালোই হয়েছে, মানে ক্ষুধার্ত পেটে যাই দেবে তাই সেটা অমৃত সমান মনে হবে, এই ক্ষেত্রে তাইও মনে হচ্ছে। তো মোটামুটি এইভাবে এক্সপেরিমেন্ট করে এতটা করে ফেলবো সেটাও ভাবতে পারিনি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ম্যাগি। আর ঘড়িতে সময় এখন নেপালের টাইম অনুযায়ী 10:25 আর আমরা চলে এসেছি ডিনার করতে। হোটেলটার নাম হচ্ছে অন্নপূর্ণা বাঞ্ছা। তো সেইখানে এসে আমরা চলে এসেছি, দেখাচ্ছি হোটেলটা কীরকম। এদের খাওয়া হয়ে গেল পেট পুড়ে। তো আমরা এখানে একটা ভেজ থালি অর্ডার করেছি, যার প্রাইস পড়লো 125 টাকা করে। তবে এখানে কতগুলো প্রাইসের চার্ট আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে আসতে পারেন। হাললাল চক লেক সাইড পোকরা অন্নপূর্ণা বাঞ্ছা, এটা হচ্ছে আপনার হোটেলের নাম। তো আমরা 125 টাকা করে ভেজ থালি অর্ডার করে দিয়েছি 4টে। তো একটু লো বাজেট ট্রাভেলার আমরা, তো সেই জন্য দেখছি যতটা লো বাজেট, কেননা এক থালি বলছে 175 টাকা, একটা ডিমের দাম তার মানে 50 টাকা বেশি। সুতরাং সেই জায়গায় আমাদের ওখানে মিনিমাম 9টা ডিম হয়ে যাবে যদি পাইকারিতে কেনা যায়। সুতরাং এখানে 50 টাকা বেশি দিয়ে এক থালি খাওয়ার দরকার নেই, বাড়িতে গিয়ে প্রচুর এক খাওয়া যাবে। আর এই হচ্ছে প্রাইস লিস্ট খাবারে। ভেজ থালি 125, ভেজ থালি উইথ কার্ড 150, এগ থালি 175, অমলেট থালি 190, চিকেন থালি 250, ফিশ থালি 250, পনির থালি 275, মাটন থালি 350। ওরে বাপরে বাপ, এত দামে আমরা পোষাতে পারবো না। ব্ল্যাক টি 30, মিল্ক টি 40, ব্ল্যাক কফি 50, মিল্ক কফি 70, গ্লাস অফ মিল্ক 50, ফ্রুটি 30। রুম সার্ভিস আছে, টুইন 1500, ট্রিপল 2000, ডাবল বেডরুম 2000, ফ্যামিলি রুম 2500, এসি এক্সট্রা চার্জ 500। আর এদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিও আছে, রাফটিং আছে, সাইট সিইং আছে, প্যারাগ্লাইডিং, হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ভেহিকেল রেন্টাল, ট্যুর প্যাকেজ, হট বেলুন ট্রেকিং। ব্যাস, অন্নপূর্ণা বাঞ্ছা, হালনান চক, লেক সাইড পোখরা, এই হচ্ছে নাম্বার। এই আমাদের ভেজ থালি দিয়ে দিয়েছে, মোটামুটি ভাত, শাক, 2 পিস শসা, একটা গাজর, ডাল, পাঁপড়, একটা তরকারি দিয়েছে। জানি না এক্সট্রা ভাত চাইলে পাবো কিনা, তারপর খেয়ে দিয়ে আপনাদেরকে বলছি যে টেস্ট আদৌ আছে কি না নেই। অ্যাভারেজ এখানকার খাবারের টেস্ট, চলে যাওয়ার মতো।
এরা কিন্তু তৃপ্তি করেই খাচ্ছে। তরকারিটা ভালো করেছে কি? তো তরকারি জিনিসটা ভালোই করেছে। আমাদের তো আসলে যারা পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করলে তরকারি যেরকমই হোক না কেন তরকারিটা খেতে ভালো লাগে। এখানেও সেটার মানে হয়নি, কী বলে ওই যা কিছু দিয়ে একটা 5 মিশালি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করে দিয়েছে, ওটাই গরম ভাতে ডাল দিয়ে খেতে ভালো লাগছে। যেহেতু সারাদিনে এই মাত্র পেটে প্রথম ভাত করলো, এক্সট্রা ভাত এক্সট্রা সবজি সবই মোটামুটি দিয়ে গেল। আবার দরকার পড়েছিল আমাদের। তো আপনি যতটা খেতে পারবেন সেই হিসাবে কিন্তু আপনাকে ওটা ততটাই দেবে, বা আপনি যতটা চাইবেন ততটাই আপনাকে কিন্তু দেবে। তবে একটাই কথা, যে বেশি নিয়ে নষ্ট করবেন না। সেটা নিজের বাড়িতে যেমন করেন সেটা এখানে ফলো করবেন। ওয়েস্টিং ফুড ইজ গ্রেট সিন, সো উইল বি চার্জড সুন, লিখেই দিয়েছে এখানে। হ্যাঁ, নেপালি সময় এখন 11টা বেজে 22, ওইদিকে বেজেছে আমাদের কলকাতায় 11টা 7। তো মোটামুটি এই চত্বরটা ক্রমশ ফাঁকা, চারিদিকে আধুনিক থেকে শুরু করে উন্নত মানের হোটেলে ভর্তি, এবং খাওয়া দাওয়ারও দাম হোটেল হিসেবে ভ্যারি করছে। তা আমরা যেখানে খেলাম খারাপ নয়, পরিবেশটা ভালোই, আপনারা ভিডিওতে দেখেছেন। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলেছি আমাদের হোটেলের দিকে। এবার সোজা গিয়ে একটা শটাং ঘুম, আবার কালকে উঠে কালকের মতন প্রোগ্রাম সাজিয়ে যথারীতি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। তো হোটেলে এসে আজকে আর শরীর বইছে না, আমরা রেস্ট নেব, কেননা কালকের দিনটা একটু ভাইটাল আছে। কালকে সকাল সকাল এখান থেকে বেরিয়ে গিয়ে আমাদেরকে যেতে হবে পোখরা ইমিগ্রেশন অফিসে। সেই ইমিগ্রেশন অফিসে গিয়ে করাতে হবে আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্পের পারমিশন। সেই পারমিশন করার পরই আমরা এলিজেবল হব বেস ক্যাম্পে যাওয়ার। তো এখন সোজা শটাং রুমে গিয়ে রেস্ট, কালকে উঠে আবার কালকের কাজকর্ম শুরু হবে। রেস্ট টাইম টু টেক রেস্ট। সারাদিনের লম্বা জার্নি 9 ঘন্টা, তারপরে এসে স্নান, চা ম্যাগি খেয়ে আবার রাত্রে ডিনারে ভাত খাওয়া। মোটামুটি একটা ভালোই ভাত ঘুম হবে মনে হচ্ছে। না না, হয়ে যাবে, শরীরে ক্লান্তি আছে তো, হয়ে যাবে। চলো টাটা, আবার কাল দেখা হচ্ছে। বাই বাই, সি ইউ সুন, সি ইউ টুমরো মর্নিং। হরি বল।